This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রোজ আপনাদের সঙ্গে যখন মুখোমুখি হই তখন কী বলি? কিছু খবরের কথা বলি, এমন খবর যেগুলোর বিশ্বাসযোগ্যতাই হচ্ছে হয়তো আমাদের কাছে আমাদের সবথেকে বড় শক্তি, বা আপনাদের কাছে আমাদের সবথেকে বড় আকর্ষণ। কিন্তু আজকে মনে হচ্ছে এই একটু অন্যরকম কিছু বলি। একদম সামনে নতুন বছর আসছে, তারপর কালকে ক্রিসমাস, আজকে ক্রিসমাস ইভ, ফলে একটা অন্যরকম আবহাওয়া শুরু হয়ে গেছে। তো নতুন বছরের আগে একটা নতুন কিছু বলি। আজ খবর নয়, আজকে ভুয়ো খবর নিয়ে কিছু কথা মনে হচ্ছে না বললেই নয়। কারণ আজ মনে হচ্ছে খবর যেরকম সমাজের আয়না, আপনাদের সামনে প্রত্যেক দিন যে আয়নার মধ্যে দিয়ে আমরা ওই সমাজের মতিগতি বোঝার চেষ্টা করি, ঠিক সেরকম ভুয়ো খবরও সমাজের আয়না। এটাও কিন্তু আমাদের বহু কিছু বুঝিয়ে দিতে পারে। এমনি বলছি না, তার বাস্তব উদাহরণ আজকে সত্যি সত্যি হাতের মুঠোয় রয়েছে। আপনাদের সামনে মুঠো খুলে দিচ্ছি, আপনারাও দেখে নিন। দেখুন, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, একবার একটু খুলে দেখুন। আমি নিশ্চিত একটু নাড়াচাড়া করলেই আপনাদের ওই সোশ্যাল মিডিয়াগুলোয় ওই পোস্টটা পেয়ে যাবেন আপনারা। সচিন তেন্ডুলকারের পোস্ট, বিরাট ব্যাপার। কিন্তু সচিন তেন্ডুলকারের নাম দেখলে আপনাদের চোখ তো টানবেই। আর তারপর যদি এই পোস্টের সাবজেক্টটা দেখেন, আমি নিশ্চিত আপনারা সেটাকে পেরিয়ে যেতে পারবেন না। একটু ধৈর্য ধরে বসে সেটা পড়বেন। এবার কি করে বলছি যে আপনাদের এখানে এই পোস্টটা ঠিক পৌঁছে যাবে? তার কারণ হচ্ছে সচিন তেন্ডুলকারের এই পোস্টটা খুব ভাইরাল হয়েছে, চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কি আছে পোস্টের মধ্যে, বিষয় কি ভাবছেন তো? দেখুন, পোস্টের বিষয় হচ্ছে বাংলাদেশ, আরও সঠিকভাবে বললে ওই বাংলাদেশে হিন্দু হত্যা। দীপু দাসকে যেভাবে খুন করা হয়েছে বাংলাদেশে, সচিন তার প্রতিবাদে নাকি নিজের মতামত জানিয়েছেন। সচিন এরকম একটা বিষয় তিনি তার বক্তব্য জানাচ্ছেন, এ তো হটকেক স্বাভাবিকভাবেই, এবং সবারই আগ্রহ জন্মাবে এবং সবাই জানতে চাইবেন সচিন কি বলছেন এ ব্যাপারে। যেখানে আমাদের এখানকার অসংখ্য বুদ্ধিজীবীকে আমরা চুপ থাকতে দেখছি, তাদের যখন মনে হচ্ছে যে এই সমস্ত নিয়ে কথা বললে এক্ষেত্রে নাকি হয়তো এখানে উত্তেজনা বাড়তে পারে, দায়িত্বশীল পরিচয় দিচ্ছেন নিজেদের, সেই জন্য কেউ কিছু বলছেন টলছেন না। সেই রকম সময় সচিন তেন্ডুলকার বক্তব্য রাখছেন। কি বলছেন? কি বলছেন জানেন? ওই পোস্টের মধ্যে সচিন তেন্ডুলকার নাকি নিজের মতামত জানিয়েছেন এই দীপু দাসের হত্যাকাণ্ড বা বাংলাদেশের এই সাম্প্রতিককালের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে, এবং নিজের বক্তব্যের সপক্ষে সচিন নাকি একটা পাল্টা দাবি তুলে বসে আছেন। তিনি কি বলেছেন জানেন? ওই আইপিএলের নিলামে 9 কোটি টাকা দিয়ে বাংলাদেশি বোলার মুস্তাফিজুরকে যে এই কলকাতার ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্স কিনেছে, তার কি যৌক্তিকতা? বিষয়টা এরকম যে সচিন নাকি বলেছেন মুস্তাফিজুরকে 9 কোটি টাকা না দিয়ে সেই টাকাটা হিন্দু দীপু দাসের পরিবারকে পাঠানো হোক, তাদের সাহায্য করা হোক। কত বড় মারাত্মক কথা বলুন তো। সচিন তেন্ডুলকার তিনি বাংলাদেশ নিয়ে এতটা চিন্তিত, দীপু দাসের ব্যাপারে এতটা সহৃদয়, এবং সেটা নিয়ে এরকম একটা সাহায্যের আহ্বানই করা তো বলবো আর কি, সেটা যেখানে করে ফেলেছেন সবাই তো নড়ে চড়ে বসেছেন, আমরাও বসেছি, খুঁজে দেখার চেষ্টা করেছি সচিন কোথায় এরকম কথাটা বললেন এবং কবে বললেন। বিশ্বাস করুন, আমাদের ফ্যাক্ট চেকিং টিম অনেক খুঁজেও কোথাও দেখতে পায়নি কোথাও এরকম সচিন এ সমস্ত কথা বলেছেন বলে, এবং সেই জন্যই আমরা বুঝতে পেরেছি এই পোস্টটা ভুয়ো। যে পোস্টটা সচিনের বক্তব্য বলে চালানো হচ্ছে সেটা একটা ফেক নিউজ। কিন্তু একটা ফেক নিউজ, এটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব একটা আপনাদেরও বুঝতে অসুবিধা হবে না। যে ভাষায় যে ব্যাপারে গোটা ব্যাপারটা করা হয়েছে, সচিন তেন্ডুলকার সেই ভাষায় এই কথাগুলো বলবেন, এটা ভেবে নেওয়াটা খুব কঠিন। দেখুন,
এর মানে এই নয় কিন্তু যে সচিন তেন্ডুলকার বাংলাদেশে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার প্রতিবাদ কোনোভাবেই করতে পারেন না। 100 বার পারেন, একজন ভারতীয় হিসেবে অবশ্যই পারেন, এবং একজন মানুষ হিসেবেও অবশ্যই পারেন, কারণ যেটা হয়েছে সেটা মানব সমাজের জন্য লজ্জা, এবং বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ এটা নিয়ে তো বক্তব্য রাখতেই পারেন। বক্তব্য মানে নিন্দা, সমালোচনা, ফেটে পড়া, রাগে, ক্ষোভে, এটাই তো স্বাভাবিক অভিব্যক্তি হওয়া উচিত। কিন্তু তার সঙ্গে যে কথাগুলো বলেছেন, আরেকজন খেলোয়াড়কে এইভাবে এখানে ব্যান করে দেওয়ার কথা বলেছেন, এবং এই খেলার থেকে টাকা নিয়ে সেটা ওখানে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন। এই ধরনের বিষয় যে সচরাচর সচিনের মতো মানুষ জড়াবেন না, এটা আপনারা নিশ্চিতভাবেই আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হয়নি। দেখুন, খেলোয়াড়রা তারা একটা জায়গায় কিন্তু খুব সৎ থাকেন, তারা চান খেলাকে যেন খেলার বাইরে অন্য কোনো কিছুতে জড়ানো না হয়, বিশেষ করে রাজনীতির অনুপ্রবেশটা খেলার মধ্যে তারা কখনোই চান না। সুতরাং এই ধরনের বিষয়গুলো, বিতর্কিত বিষয়গুলোকে সচিন তেন্ডুলকার কিছুতেই খেলার মধ্যে টেনে আনবেন না, সেটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। বুঝলাম তো, কিন্তু একটা ভুয়ো খবর, এটা ধরে নিচ্ছি ভুয়ো খবর এবং এটা ভুয়োই খবর, সেই ভুয়ো খবরটা তো চলছে কেন? এই প্রশ্নটাও তো এড়িয়ে যাওয়া যাচ্ছে না। কেন সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ সব জেনে বুঝে এই পোস্টটা শেয়ার করছেন? এটা ভেবে নিতে আমার কষ্ট হচ্ছে যে সমস্ত মানুষের বোধ বুদ্ধি নষ্ট হয়ে গেছে, যা পাচ্ছেন সেটাই গোগ্রাসে গিলছেন। এরকম অবস্থা, সর্বগ্রাসী খিদে আমাদের দেশের মানুষের সত্যি সত্যি তৈরি হয়ে গেল নাকি? এবং সবথেকে বড় কথা কি জানেন, যে শুধু লোকে শেয়ার করছেন না, ওই পোস্টের নিচে আবার অসংখ্য মানুষ গিয়ে কমেন্টও করছেন এবং বলছেন সচিন যা বলেছেন তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। এবার এদের কি বলবো? সমালোচনা করব? একদম না। এরা এই কথাগুলো বলছেন কারণ একটা হয়তো তারা জেনে বুঝেই বলছেন যে এই পোস্টটা ভুয়ো পোস্ট, কিন্তু তারপরেও ওরা ওখানে এসে এই কথাগুলো বলছেন কারণ এটাই এই মুহূর্তে এখানকার এই বাংলার, এই ভারতের হিন্দুদের মনের কথা। অনেকেই আছেন যারা প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ যেভাবে ভারত বিদ্বেষী হয়ে উঠেছে, যেভাবে সেখানে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সেখানে একজন বাংলাদেশি মুসলিম বোলারকে কলকাতার দলে নেওয়ার যৌক্তিকতা কি? আবার বলছি, এটার মধ্যে খেলারকে এইভাবে গোটা বিষয়টার মধ্যে জড়িয়ে দেওয়া উচিত কি অনুচিত, এই বাংলাদেশি খেলোয়াড়ের জাত বিচার করা উচিত কি অনুচিত, এগুলো অন্য বিতর্কের বিষয়। আজকে সেদিকে ঢুকছি না। আমরা আজকে শুধু এটাই বোঝার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি, অনেকের মনের মধ্যে যেটা আছে সেটাই সচিনের মুখে বসিয়ে এই ফেক পোস্টটা বানানো হয়েছে, এবং সেটার সঙ্গে মানুষের মনের কথাটা মিলে যাচ্ছে বলেই পোস্টটা এত শেয়ার হচ্ছে। আর এখানেই মনে হচ্ছে সতর্ক হওয়ার দরকার আছে। কেন জানেন? ধর্মান্ধতা আছে, ধর্মবিশ্বাস আছে, এবার এর সঙ্গে সঙ্গে তো একটা আবেগও আছে। ধর্মবিশ্বাস সেটা যদি ধর্মান্ধতায় পরিণত হয়, বা যে কোনো আবেগ সেটা যদি বোধ, বুদ্ধি, দৃষ্টি সমস্ত কিছুকে আচ্ছন্ন করে ফেলে, আমাদের মনের ভেতর যদি একটা মেঘ তৈরি করে, তাহলে কিন্তু তখন এরকম কোনো ভুয়ো খবরও আমাদের ভুল দিকে নিয়ে যেতে পারে। সুতরাং এরকম কোনো ভুয়ো খবর এই রকম একটা সংবেদনশীল মুহূর্তে, যখন ও বাংলার থেকে আসা খবরগুলো প্রত্যেক মুহূর্তে আমাদের বিচলিত করছে, উত্তেজিত করছে, সাধারণ মানুষের মানসিক স্থিরতার উপর আঘাত হানছে। আজকেই একজন বিচারপতির সঙ্গে কথা হচ্ছিল, তিনি কি বলছিলেন জানেন? এই যে দীপু দাসের যে ঘটনাটা, সেই বিষয়টা আইনজীবীদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই ভিডিওটা বিচারপতিরাও দেখেছেন অনেকে। অন্য দেশের বিষয়, হয়তো এখানের আদালতে কোনোদিন আসবে না, কিন্তু সেই ভিডিওটা দেখার পর
অধিকাংশই পুরোটা দেখে উঠতে পারেননি, আর যারা দেখেছেন তারা একটা অদ্ভুত মানসিক অস্থিরতায় ভুগছেন। সেটা কিন্তু হিন্দু মুসলিম বলে নয়, জাতি ধর্ম নির্বিশেষে সবাই একজন মানুষ হিসেবে খুব অস্থির হয়ে উঠছেন, দেখা যায় না এই ভিডিওটা। সুতরাং মানুষের মনের মধ্যে তার যেটা প্রতিক্রিয়া হবে এটাই তো স্বাভাবিক। আর এই প্রতিক্রিয়াগুলোর মুহূর্তেই, এই সংবেদনশীল মুহূর্তেই মানুষকে ভুল পথে চালনা করার জন্য হয়তো কোনো ভুল খবর ছড়িয়ে দেওয়া হতে পারে, একটা ভুল দরজা খুলে দেওয়া হতে পারে আমাদের দিকে, যাতে এই আবেগটা সেদিকে প্রবাহিত হয়ে যায়। এরকম আবেগ যদি ভুল দিকে প্রবাহিত হয় না, তখন কিন্তু সেটা অনেক সর্বনাশা গতি নিতে পারে। সেই জন্য এ ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে। কারণ বাংলাদেশের হিন্দু হত্যা নিয়ে যে আবেগ, যে যুক্তি আমাদের মধ্যে আছে, যে উত্তেজনা আমাদের মধ্যে আছে, সেটাকে ভুল দিকে প্রবাহিত করার চেষ্টা যে হচ্ছে না অথবা হবে না, তার গ্যারান্টি কেউ দিতে পারবেন না। তাই সতর্ক থাকা দরকার। এর বাইরে যারা ওই বললাম যে পার্টটাকে তখন বিতর্কের বাইরে রাখার চেষ্টা করলাম, ওই বললাম যারা ভাবছেন যে খেলার মাঠ বা খেলোয়াড়কে জোর করে রাজনীতিতে, বলা ভালো ধর্মের রাজনীতিতে জড়ানো উচিত নয়, তাদেরও কিন্তু একটু ভেবে দেখা উচিত। খেলার মাঠটাও যেহেতু সমাজেরই অংশ, তাই খেলোয়াড়রাও বাংলাদেশে যে ধর্মান্ধ পরিবেশ তৈরি হয়েছে সে বিষয়ে ব্যক্তি হিসেবে আরও 5 জনের মতো প্রভাবিত হতে পারে। হচ্ছে না, উদাহরণ রয়েছে। দেখছিলাম সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে খেলা এক ফুটবলার সৌভিক চক্রবর্তী, তিনি তার ফেসবুকে পরিষ্কার ওই বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য দাবি জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন। এবং সৌভিকের দাবিটা সেটা কিন্তু ওই ব্যক্তিগত স্তর থেকে পাশে দাঁড়ানোর আবেদন নয়। তিনি চাইছেন দেশ হিসেবে ভারত যেন ওই বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ায়, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে। সৌভিক সেই দাবি রেখেছেন এবং তার মনে হচ্ছে এবার যদি আমরা বাংলাদেশি হিন্দুদের বাঁচাতে না পারি তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। দেখুন, এটা শুনে মনে হচ্ছে না সেই স্লোগানটা, এবার নয়তো নেভার? এটা কখন আসে স্লোগানটা? যখন একটা চরম আবেগ কাজ করে, যখন একটা মরিয়া ভাব কাজ করে। এই মরিয়া মুহূর্তগুলোকে কিন্তু মাথায় রাখা দরকার। মানুষ তো মরিয়া হয়েই অনেক কিছু করে। দেখুন, সৌভিককে তো ঝট করে আপনি আমি ভুল বলছে বলে উড়িয়ে দিতে পারবো না। পারবো কি বলুন? কারণ সৌভিক যে কথাগুলো বলছেন প্রত্যেক মুহূর্তে তার পর 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 উদাহরণ তো এই বাংলাদেশ থেকে আসতেই থাকছে। এই দীপু দাসের হত্যাতেই তো বাংলাদেশের হিন্দুদের ওপর ওই অত্যাচারটা বন্ধ হয়ে যায়নি। চট্টগ্রামে একের পর এক হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে। গত 4 দিনে চট্টগ্রামে 3 জায়গায় হিন্দুরা আক্রান্ত। অর্থাৎ ওপারের হিন্দুদের নিয়ে এপারের আবেগ উস্কে দেওয়ার কাজটা ওপারে সমানে চলছে। বাংলাদেশ যতই তালকে তিল বলে দেখানোর চেষ্টা করুক, এই ছবিটাও তো দেখেছি যে ওখানে যারা মুক্তমনা, যারা যুক্তিবাদী, সাধারণ মানুষ, যারা সবাইকে নিয়ে বাঁচতে চান, ভালোভাবে থাকতে চান, তারা সবাই একত্রিত হয়ে আবার সেই সোনার বাংলা গাইছেন। তারা চাইছেন এই ধর্মান্ধতা দূরে থাকুক। তারা চাইছেন মৌলবাদ যেন তাদের দেশটাকে গ্রাস করে নেয়। তারা চাইছেন তাদের দেশটা যেন পেছনের দিকে এগিয়ে না যায়। কিন্তু মুশকিল হচ্ছে এই মুহূর্তে হয়তো তারাও ও দেশের সংখ্যালঘু। ওপারে ওই বাংলাদেশি হিন্দুদের ওপর যে অত্যাচার সেটা নিয়ে, তাই জন্যেই এপার বাংলার আবেগটা ক্রমশ বড় জায়গায় যাচ্ছে এবং আরও বেশি করে চোখে পড়ছে ওই ওপার বাংলার নীরবতার পরিপ্রেক্ষিতে। আমি তো 3টে যখন হয় অনেক রাত,
তখন আমরা ঘুমাবার পরে তখন আমার ছেলে দিকে তখন আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে, তখন দাও 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 করে জ্বলছে, তখন জ্বলছে, আমার ছেলে বলছে আগুন ধরছে, সবাই পালাও পালাও। আমরা দেখে দরজাটা খুলতে পারছি না, আর আমরা বেরিয়েছি বাইরে দরজা কেটে, অনেক কষ্ট পেলে ছোট বাচ্চা ছিল, কে করছি মাত্র 1.5 মাস। সব আমার জিনিসপত্র যা আছে সব সামান সব কিছু করেছে, হাঁস ছিল, হাঁস সব শেষ। যারা বুক চাপড়াচ্ছেন, কাঁদছেন, তারা চট্টগ্রামের রাউজান বলে একটা জায়গায় থাকেন। এই জায়গাটার একটা বিশেষত্ব আছে জানেন তো, আমাদের জন্য এটার একটা বাড়তি আবেগ থাকতে পারে। ওই রাউজানে মাস্টারদা সূর্য সেন জন্মেছিলেন। ভাবা যায়, মাস্টারদার জন্মস্থানে ওই মৌলবাদীরা বাইরের থেকে দরজা আটকে দিয়ে বাড়িতে আগুন লাগাচ্ছে, অর্থাৎ মৃত্যু নিশ্চিত করাই ছিল একমাত্র উদ্দেশ্য, যাতে কেউ বাইরে বেরোতে না পারে, সেটাই তো নিশ্চিত করতে চেয়েছিল ধর্মান্ধরা। হ্যাঁ, মোহাম্মদ ইউনুস, তার ভূমিকাটা এক্ষেত্রে খুব ইন্টারেস্টিং। তিনি ভান করছেন প্রাণপণে যেন রাজধর্ম পালনের চেষ্টা করছেন, কিন্তু সেটা যে তার আন্তরিক চেষ্টা নয় এটা বুঝতেও এতটুকু অসুবিধা হচ্ছে না। তাহলে এই ভান করার কি মানে আছে? ইউনুস ময়মনসিংহে দীপু দাসের বাড়িতে তার শিক্ষা উপদেষ্টাকে পাঠিয়েছিলেন লোক দেখাতে, সেটা যে আসলে আন্তর্জাতিক স্তরে একটা আইওয়াস, একটা ভাবমূর্তি রক্ষার চেষ্টা, সেটা বুঝতেও কারুর কোনো অসুবিধা হচ্ছে না। এবং তার চেষ্টাটা যে আন্তরিক নয় সেটা তো ওই চট্টগ্রামে হিন্দুদের ওপর এই ধারাবাহিক অত্যাচার চলতে থাকার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। ইউনুস একদিকে দীপু দাসের পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন, আর অন্যদিকে মৌলবাদীদের যা খুশি তাই করতে দিচ্ছেন। একে কি বলবেন আপনি? দ্বিচারিতা? ওনার জন্য এগুলো অবশ্য খুব স্বাভাবিক বিশেষণ। এগুলো তিনি এতবার সর্বাঙ্গে ধারণ করে নিয়েছেন, আজ মোহাম্মদ ইউনুসের মুখ আর মুখোশকে ওই জন্যে আলাদা করে চেনা যাচ্ছে না। আজ ঢাকার মগবাজারে চার্চ লক্ষ্য করে হামলা হয়েছে জানেন তো, ককটেল বোমার আঘাতে একজন মারা গেছেন। এবার দেখুন, বড়দিনের আগে ওই ধর্মান্ধদের টার্গেটে সমস্ত শ্রেণীর, তার মানে সংখ্যালঘুরা, হিন্দুরা তো আক্রান্ত হচ্ছেই, হয়তো আমরা খবর পাচ্ছিলাম না, এবার এই মানে একটুখানি ফসকে গেছে আর কি। ওপর থেকে যে বোম ছড়া হয়েছিল সেটা ওখানে একজন সাধারণ মানুষের গায়ে পড়ে তিনি মারা গেছেন। তাহলে বুঝতে পারছেন, হিন্দু, খ্রিস্টান, যেখানে যত সংখ্যালঘু আছে সবাইকে টার্গেট করেছে এই ধর্মান্ধরা। এইটা কিন্তু ইউনুসের জন্য একটা চাপের কারণ হতে পারে। এবার এই অনেকে আবার বলছেন যে এটা না, এই ছুঁড়েছিল যে বোমটা, সে আবার ওই আপনার আমার মতো টিপ প্র্যাকটিস করা লোকজন, ইটটা ছুঁড়ে যেখানে লাগে বলে ওই তো ওখানে টার্গেট করেছি। তাই জন্য দেখবেন যেখানে ভিড় থাকে, যেখানে ওই বেলুন ফাটানোর সময় যেখানে অনেকগুলো বেলুন থাকে একসঙ্গে, সেখানে লোকে টার্গেট করে, কোনো না কোনোটাতে তো লাগবে। এই যে বোমটা ছুঁড়েছিল সেটা এমন একটা জায়গায় ছুঁড়েছিল যেখানে একদিকে চার্চ, অন্যদিকে মুক্তিযোদ্ধাদের অফিস। দুটোই তো এই মুহূর্তে বাংলাদেশের মৌলবাদীদের চক্ষুশূল। এবার ইউনুসের এটা একটু চাপের বিষয় হতে পারে। কেন? কারণ ইউনুস তো যাদের পিঠ চাপড়ানিতে মৌলবাদের পিঠে সওয়ার হয়েছেন তারা তো পশ্চিমীরা। এবার সেখানে খ্রিস্টানদের ওপর আক্রমণের ঘটনায় হয়তো তার আবার পিঠ চাপড়ানির বদলে একটু জোরে জোরে আঘাত নেমে আসতে পারে, বলা তো জানেন। ইউনুসের হয়তো কি মনে হচ্ছে জানেন, তিনি যে বাঘের পিঠে বসে আছেন, সেই বাঘের পিঠ থেকে নামাটা বোধহয় তার আর হয়ে উঠল না। তাই যেভাবেই পারছেন আরও বেশি করে ওই বাঘের ঘাড় আঁকড়ে ধরে বসে থাকার চেষ্টা করছেন। এবার ওই বসে থাকা মানে তো মৌলবাদকে প্রশ্রয় দেওয়া, ধর্মীয় সন্ত্রাসে মদত দেওয়ার ঘটনা এটা। এবার ওই বললাম, কোথাও গিয়ে এই বিষয়টা যে এই পশ্চিমী দুনিয়াকেও নাড়িয়ে দিচ্ছে, এবং বিশেষ করে এই চার্চে বড়দিনের আগে হামলার ঘটনাটা, সেটা যে পশ্চিমী দুনিয়াকে আরও নাড়াবে, এটাই তো স্বাভাবিক। ওই জন্য রাশিয়ার পর আমেরিকাও এবার ইউনুসকে বলে দিচ্ছে যে সামনে যখন ভোট রয়েছে তার আগে একটু পরিস্থিতিটা ঠিক করো। এবার এটা অভিভাবক সুলভ
বকুনি কিনা সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ, আমেরিকার সাংসদরা একটা চিঠি পাঠিয়েছেন ঢাকায় এবং তাতে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে। আর সেটা যে হিন্দুদের রক্ত ঝরলে হবে না, সেটাও আমেরিকার সাংসদরা বলে দিয়েছেন। হয়তো আমেরিকার মনে হচ্ছে ইউনুস তাদের একদম পাকা ঘুঁটি কাঁচিয়ে দিচ্ছেন। কেন বলছি, খেয়াল করে দেখুন, ওই বাংলাদেশের ছাত্র আন্দোলন, হাসিনার বিদায়, এই সব কিছুর পেছনে যে আমেরিকার স্বার্থ ছিল, তারা যে টাকা পয়সা ঢেলেছিল, সেটা তো ইউনুসই আমেরিকা সফরে গিয়ে স্বীকার করে ফেলেছিলেন, তাদের ধন্যবাদ দিয়েছিলেন। ফলে তাদের ভূমিকাটা সবার সামনে পরিষ্কার হয়ে যাওয়ায়, বলা ভালো তাদের মুখ থেকে ঢাকাটা সরে যাওয়ায়, আমেরিকার হয়তো এখন মনে হচ্ছে হাসিনাকে সরিয়ে যাকে তারা আনার ব্যবস্থা করলো, সেই ইউনুস আবার তাদের মুখ মুছে ফেলার মতো করে মুছে ফেলছেন না তো, একটু বেশি মেরে খেলছেন না তো, মানে তাদের ভুলে এখন শুধুমাত্র মৌলবাদীদের হাতে তামাক খাচ্ছেন না তো, হয়তো তাই ভাবছেন। আর তাই জন্য আমেরিকার বিবেক জেগে উঠেছে, তাই তারাও ইউনুসকে রাজধর্ম পালন করতে বলছে। এবার এরা তো যা করার করছে, সব নিজেদের স্বার্থে করছে। প্রশ্ন হচ্ছে ভারত সরকার কি করছে? সোশ্যাল মিডিয়া এটা একটা বড় প্রশ্ন। দেখুন, বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফের তলব করেছিল আমাদের বিদেশ মন্ত্রক গত এক সপ্তাহে, এই নিয়ে দ্বিতীয়বার। ভারত যে বাংলাদেশের হিন্দুদের ওপরেই ধারাবাহিক অত্যাচারটা মোটেও ভালোভাবে নিচ্ছে না, সেটা কিন্তু ফের ওই বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং সতর্ক করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা কি এরকম হয়ে যাচ্ছে না যে বাংলাদেশে একের পর এক হিন্দু নিপীড়নের ঘটনা ঘটছে, আর ভারত সরকার একের পর এক ওয়ার্নিং দিয়েই যাচ্ছে? কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়? কত হিন্দু অত্যাচারিত হলে তবে অত্যাচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়? এটা তো এখন বড় প্রশ্ন হয়ে গেছে। কটা ওয়ার্নিং দেওয়ার পর ভারত মুখে কিছু না বলে করে দেখানোর মতো একটা পদক্ষেপ করবে? এটা তো জানতে চেয়েই অনেকে অধৈর্য হয়ে পড়েছেন। অনেকেরই মনে পড়তে যে পারে যে সেই শ্রীকৃষ্ণ মহাভারতের কথা। শ্রীকৃষ্ণ শিশুপালকে বলেছিলেন তার 100টা অপরাধ ক্ষমা করবেন, করেছিলেন। 101 নম্বর অপরাধে সুদর্শন চক্র ছুঁড়ে তার গলা ঘচাং ফু। ভারত বাংলাদেশের কটা অপরাধ ক্ষমা করবে এটা জানতে চেয়ে অনেকেরই কিন্তু ধৈর্য প্রায় শেষ হওয়ার মুখে, জানেন তো। এবং এটা নিয়ে রাজনৈতিক তরজা বা রাজনৈতিক স্তর থেকে চাপও শুরু হয়ে গেছে। অধৈর্য আর ভান করেই রাজনৈতিক চাপ অনেকে দিচ্ছেন। কিন্তু এটাও মাথায় রাখা দরকার, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আবেগ যেভাবে চলে, কূটনীতি বা বিদেশ নীতি সেভাবে চলে না। বলতে পারেন এক্ষেত্রে কূটনীতি আর বিদেশ নীতিটা একটা দাবা খেলার মতো, শতরঞ্জ কা খেল, 64 ঘর। দাবার বোর্ডে যেমন একটা চাল দেওয়ার সঙ্গে সঙ্গে পরের অনেকগুলো চাল দাবারের মাথায় থাকে এবং কোথায় গিয়ে কিস্তি মাত হবে সেটা তারা ভেবে নেন, ঠিক তেমনই এই রকম সময়ে দেশের সরকারকে একটা পা বাড়ানোর আগে আরও অনেকগুলো পা ফেলার কথা ভেবে নিতে হয়। কারণ এটা আমাদের দেশের অংশ শুধু নয়, এটা দেশের আবেগের কথা শুধু নয়, এটা বিদেশের একটা জায়গা। ফলে ওখানে কিছু করার আগে অনেক প্লাস মাইনাস যোগ বিয়োগ এই সমস্ত করেই তারপর পদক্ষেপ নিতে হয়, এটা আমরা বুঝছি। এবং এটাও বুঝছি কিছু কিছু সময় আসে যখন আবেগের সঙ্গে কূটনীতি বা বিদেশ নীতি কিছুতেই মেলে না। বাংলাদেশৰ ঘটনা খুব চিন্তিত। হিন্দু যুৱকক জীৱনতে অগ্নিত দগ্ধ কৰিছে আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলত বাংলাদেশত লগ, এই কথাষাৰ তেওঁলোকে বাৰে বাৰে কৈ আছে। অসমৰ ভিতৰত চনটো বাদ দিয়ক, 71-51 প্ৰায় লাখ লাখ বাংলাদেশী আমাৰ অসমত আছে। 71ৰ আগত হওক পিছত হওক বাংলাদেশীটো বাংলাদেশী। গতিকে আমাৰ ৰাজ্যখনৰ নিৰাপত্তা আৰু আমাৰ ৰাজ্যখনৰ ভৱিষ্যত, ইয়াক আমি গভীরভাবে চিন্তা কৰিব লাগিব। প্রতিবাদ হবে, এপার থেকে তো প্রতিবাদ করব, পেঁয়াজ বন্ধ করব, নুন
চাল ডাল সেগুলো বন্ধ করব, এটা করতে পারি। তো ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, পৃথিবীর সমস্ত শান্তিকামী দেশকে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে, এদের জন্য ওষুধ দিতে হবে। সেই ওষুধ তো আছে ভারতের হাতে। দেখুন, রাজনীতিক উল্টো পিঠে কারা থাকে? সাধারণ মানুষ। সুতরাং উল্টোটাও তো সত্যি, মানুষকে বাদ দিয়ে তো কূটনীতি বা বিদেশ নীতি নয়, কারণ কূটনীতি বা বিদেশ নীতি যাদের ওপর নির্ভর করে সেই রাজনৈতিক নেতারাই তো বাংলাদেশের আবেগটাকে এখানে এনে ফেলার চেষ্টা করছেন, যেটা ওই হেমন্ত বিশ্ব শর্মা বা ওই শুভেন্দু অধিকারীর কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী কি বললেন শুনলেন? বাংলাদেশ থেকে উত্তর পূর্বের রাজ্যগুলো নিয়ে উস্কানি বন্ধ না হলে, এখানকার হিন্দুরা নিরাপত্তা না পেলে অসমে উল্টো চাপ তৈরি হবে। অর্থাৎ বাংলাদেশের ওপর মানসিক চাপ তৈরি করতে চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা। সেই চাপের মধ্যেও যে একটা অন্যরকম বার্তা আছে, যে বার্তাটাকে সবাই সমর্থন করবেন কিনা সেটা নিয়েও একটা মানে ভেবে দেখার বিষয় আছে। কারণ এটা নিয়ে তিনি যা বলছেন তাতে হয়তো সামগ্রিকভাবে আমাদের দেশের ওই ভেতরে যে একটা স্থিতি বা একটা সুসামঞ্জস্য রয়েছে, ভারসাম্য রয়েছে, পারস্পরিক সম্প্রীতি রয়েছে, সেগুলোর ওপরে কোথাও প্রভাব পড়ে কিনা সেটাও তো খতিয়ে দেখতে হবে। দেখুন, ওখানে অসমে তিনি দায়িত্বে রয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলে রাখার। নিশ্চিতভাবেই তিনি যা বলবেন, যা করবেন সেগুলো সব কিছু মাথায় রেখেই করবেন। কিন্তু যেটা তিনি বোঝালেন সেটা তো খুব স্পষ্ট, ওখানে হিন্দুদের ওপর যারা আক্রমণ করছে, তাদের ধর্মের যারা অসমে রয়েছেন তাদের অসম সরকার রাখতে পারবে না। যে বাংলাদেশিরা ঢুকে রয়েছেন তাদের রাখতে পারবে না। এটা বলা মানে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। এটাও তো একরকম চাপ। এবার এই চাপটা দেওয়ার সময় এটাও তো মাথায় রাখতে হবে, এই চাপে কোনো ভারতীয় চাপে পড়ে যাবেন না তো। কারণ কোনো ভারতীয় যদি চাপে পড়েন তাহলে তো ভারত চাপে পড়বে, এবং এটা মাথায় রাখতে হয় ভারতীয়দের মধ্যে কিন্তু হিন্দু মুসলিম সবাই আছে। এবার শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা আরেকটা চাপ। বিরোধী দল নেতা বলছেন বাংলাদেশে জিনিসপত্র রপ্তানি বন্ধ করে সীমান্ত সিল করে দেওয়ার কথা। এই চাপটা কিন্তু খুব বাস্তবধর্মী চাপ। শুভেন্দু অধিকারী বক্তব্যটা আজকে আমার খুব বাস্তবধর্মী লাগছিল। একদিকে যে এই শুধু আবেগ বশবর্তী হয়ে কেন্দ্রীয় সরকার কিছু করে ফেলতে পারবেন না, এই বাস্তব সত্যিটা তিনি বুঝতে পেরেছেন। আবার একই সঙ্গে তিনি চাপটা যে দেওয়া দরকার, সেই চাপটা কিভাবে দেওয়া যায়, মানে নিজেদের ওপর চাপ না নিয়ে, কেন্দ্রের সরকারটা তো তাদের, তাই জন্য সেটাও তিনি একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ ওদের হাতে এই মুহূর্তে না মেরে ভাতে মারো। এই চাপের রাজনীতির স্বার্থেই তো গতকাল কলকাতায় ওই বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে, রক্ত ঝরেছে। আজ রাজ্যের বিভিন্ন জায়গায় দীপু হত্যার বিচার চেয়ে আন্দোলনে নেমেছে বিজেপি। উত্তর 24 পরগনার পেট্রাপোল, সেখানে বাংলাদেশ সীমান্তের কাছে বিক্ষোভ পর্যন্ত হয়েছে। একই রকমভাবে বিক্ষোভ হয়েছে মালদা, হাওড়া, ফুলবাড়িতে। দেখুন, বাংলাদেশে দীপু দাসের হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে প্রতিপক্ষকে ভাবছেন তো, এ দেশে এ রাজ্যে ওই বাংলাদেশি প্রতিপক্ষ কে থাকবে? প্রতিপক্ষের কোনো অভাব হয়নি। মোহাম্মদ ইউনূস বা তার পুলিশ প্রশাসনকে না পেয়ে এ রাজ্যের সরকার, প্রশাসন এবং শাসক দলকেই তাদের প্রতিপক্ষ বানিয়ে নিয়েছে বিজেপি। রাজনীতির গতি না, ফলে সে যেতে যেতে যাকে পারে আপন করে নেয়, রাজনীতির মতো করে রাজনীতির আবর্তে ঢুকিয়ে নেয়। তাই জন্যই গতকাল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে ওই বিক্ষোভের ঘটনায় পুলিশ যে 19 জনকে গ্রেফতার করেছিল, তাদের মধ্যে 7 জন জামিন পেতেই তাদের ঘিরে জয়ধ্বনি উঠেছে। আর মিঠুন চক্রবর্তী বলেছেন, ওই যে ওপারে মৌলবাদের বিরুদ্ধে এপারে প্রতিবাদ হলো এবং প্রতিবাদীদের পুলিশ গ্রেফতার করলো, তার বিরুদ্ধে তৃণমূলের হিন্দুদেরও প্রতিবাদ করা উচিত। অর্থাৎ যে যার মতো করে রাজনৈতিক চাল চালছেন, এবং মিঠুন চক্রবর্তীর এই যে বক্তব্যটা, সেটা কিন্তু রাজনীতির সেই
সেই ক্লাসিক্যাল একটা স্ট্র্যাটেজি, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল, ভেঙে দাও, ভাগ করে দাও, আর তার ফসল তোলো। আর কে না জানে হিন্দু ভোটটা যদি তৃণমূলের থেকে ভাগ করে এই মুহূর্তে বিজেপিতে যোগ করা যায়, মানে ওপাশে বিয়োগ এপাশে যোগ, তাহলে ভোটের খাতায় লাভই লাভ। ওপারে মৌলবাদ, প্রতিবাদে ফুঁসছে এপার বাংলা। একাধিক সীমান্তে প্রতীকী অবরোধ হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপির। পেট্রাপোল সীমান্তে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। ইউনূসের ছবি পা দিয়ে মারায় বিজেপি, ছবিতে জুতোপেটাও করে। বাংলাদেশকে হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র 1 ঘন্টা লাগবে না চা খাওয়ার টাইমে বাংলাদেশকে শেষ করে দিতে দেওয়ার ক্ষমতা আছে ভারতের। একটা রাফাল যদি ঘুরিয়ে দেওয়া হয় না উত্তর পূর্বাঞ্চলে, এমনি দেখবেন ঘরে ঢুকে গেছে। ফুলবাড়িতেও জাতীয় পতাকা হাতে প্রতিবাদ, স্লোগান, আটকে দেওয়া হয় বাংলাদেশের ট্রাক। আমরা এখানে বসে দাবি জানাচ্ছি বাংলাদেশে সমস্ত রকম আনাজ পাঠানো বন্ধ করতে হবে। মালদার মনোহরপুর মুচিয়া সীমান্তে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ দেখায়। খোল করতাল নিয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, স্লোগান ওঠে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি সনাতনীদের। দীপু হত্যার প্রতিবাদে হাওড়াতেও বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। রাজনৈতিক বিরোধিতার স্বার্থেই বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। কেন্দ্রীয় সরকার, বিদেশ মন্ত্রক, তারা বাংলাদেশকে কড়া বার্তা দিক, তারা কমিউনিকেট করুক, কোনো অ্যাকশন নেওয়ার থাকলে তারা নিক। প্রধানমন্ত্রীকে বলুন ব্যবস্থা নিতে। আপনি পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে বিক্ষোভ করে আপনার লাভটা কি হচ্ছে? নিহত দীপু দাসের বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। দীপু দাসের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। তা নিয়েও কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। আমি দীপু দাসের বাবার সঙ্গেও ভিডিও কনফারেন্সিং কথা বলেছি এবং তার ভাইয়ের কাছ থেকে তারা আকাশ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেবেন। বাংলাদেশে আমরাও সনাতনীরা দীপু দাসের পরিবারের পাশে অর্থ পাঠিয়ে সাহায্য। স্পষ্ট হয়ে যাচ্ছে যে কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশের ঘটনায়, আর বিজেপি এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলোকে ধর্মীয় ভেদাভেদের রাজনীতি হিসেবে ভোটে কাজে লাগাতে চাইছে। বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। মিঠুন চক্রবর্তী ভাবছেন এখন পশ্চিমবঙ্গকে নিন্দামন্দ করে খারাপ কথা বললে ওনার বিজেপিতে একটু পদোন্নতি বা বিজেপির লোকেরা একটু মঞ্চে ওনাকে একটু জায়গা দেবে, তো সেই জন্য উনি পশ্চিমবঙ্গের বদনাম করছেন। দেখুন, এই হঠাৎ করেই ওই বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে এখানকার মানুষের আবেগটা সীমান্ত পেরিয়ে এখানে এসে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করে ফেলেছেন। কেন? দেখুন, এটাও তো ভেবে নেওয়ার কারণ আছে যে ওই যে ভিড়, যে হিন্দু জাগরণ মঞ্চের আন্দোলন, যেটা ওই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন দফতরের সামনে বিক্ষোভ দেখাতে গেছিল, তারা যদি কোনোভাবে ওই ডেপুটি হাই কমিশনের দরজা পর্যন্ত পৌঁছতে পারত, যদি কোনো ঘটনা ঘটতো, তাহলে সেটা কিন্তু শুধু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের ব্যর্থতা নয়, দেশের ব্যর্থতা বলে প্রচার পেত। কিন্তু যেটা হলো সেটাও তো তৃণমূল বা রাজ্য সরকারকে স্বস্তি দিল না। পুলিশ হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিদের আটকেছে, মেরেছে, ধরপাকড় করেছে। এই প্রচারটা যতই বেশি হচ্ছে ততই তো তৃণমূলের গায়ে এবং ওই রাজ্য প্রশাসনের গায়েও হিন্দু বিরোধী তকমাটা সেঁটে যাচ্ছে। কুণাল ঘোষের বক্তব্য শুনলেন না? ওই যে উনি বলছিলেন ওখানে ঘটছে তো ওখানে হোক, এখানে কেন আনছেন অশান্তিটা? কেন্দ্রীয় সরকারকে বলুন ব্যবস্থা নিতে, আমাদের এখানে কেন অশান্তি? কারণ এই গোটা বিষয়টা বিজেপির জন্য একটা উইন উইন সিচুয়েশন। তারা ওখানে যদি নির্দ্বিধায় তারা কোথাও গিয়ে ওই ডেপুটি হাই কমিশনে যদি তারা কোনোভাবে সেখানে হামলা করতে পারতেন, তাহলে সেটা তাদের
ওই বাংলাদেশ বিরোধিতার বা হিন্দুদের সপক্ষে লড়াইয়ের একটা বার্তা হয়ে যেত, তারা কতটা মরিয়া সেটা বোঝা যেত। আবার উল্টো দিকে সেটা করলে তৃণমূলের রাজনৈতিক ক্ষতি, এটা প্রমাণ হয়ে যেত যে কোনোভাবেই এদের আটকানোর চেষ্টা করছে না তৃণমূলের পুলিশ। সেক্ষেত্রে তাদের সংখ্যালঘু ভোট ব্যাংকের মধ্যে একটা ফাটল ধরার সম্ভাবনা থাকতো, তারা অনিশ্চয়তায় ভুগতেন। আবার উল্টো দিকে এই যে পুলিশ এদের আটকে দিল, এবং হয়তো সেই দিক থেকে দেখলে দেশ যাতে অস্বস্তিতে না পড়ে সেরকম একটা বন্দোবস্ত করলো, তার ফলে তো আবার একইভাবে প্রতিপক্ষ হয়ে গেল এ রাজ্যের পুলিশ। এটা দাঁড়ালো যে এ রাজ্যের প্রশাসন, সরকার তারা হিন্দু বিরোধী। এই ব্যর্থতার দায় যেরকম এ রাজ্যের পুলিশের ঘাড়ে চাপতে পারত, এই সাফল্য যদি ধরি আর কি, যে অন্তত ডেপুটি হাই কমিশনার অব্দি কেউ পৌঁছতে পারেননি, তার দায়টাও আবার একই রকম ভারী হয়ে এই সরকারের ঘাড়ে চাপছে। একে বলে শাঁখের করাত। এবং এই যে হচ্ছে, এর সবটাই কিন্তু হচ্ছে ওই 70-30-এর মাপকাঠিতে, মানে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগির কথা মাথায় রেখে। ফলে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার আগে তৃণমূলকে কিন্তু অনেক বেশি ভাবনা চিন্তা করতে হচ্ছে। এটা এতটা মানে দুদিক থেকেই কাটবে এরকম পরিস্থিতি তারা কিন্তু খুব বেশি পড়েননি। তাই জন্য তাদের জন্য এটাই দাবা খেলা। খেলা হবে বলতে বলতে খেলার মোড়টা যেরকম জায়গায় এসে দাঁড়াবে এটা হয়তো তারা আগে বুঝতে পারেননি। এটা এমন একটা পরিস্থিতি যেখানে এগোলেও বিপদ হতে পারে, না এগোলেও বিপদ হতে পারে। ফলে প্রত্যেকটা চাল দিতে সময় লাগছে। এবার দেখুন, বাংলাদেশকে শিখণ্ডী করে তার মানে এখানে রাজনীতিটা হচ্ছে, লড়াইটা হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে। এখানকার রাজনীতি যেরকম নিজের স্বার্থ ওই বাংলাদেশকে কেন্দ্র করে চরিতার্থ করার চেষ্টা করছে, তেমনই তো বাংলাদেশকে শিখণ্ডী বানানোর চেষ্টা আরও একটা জায়গার থেকে হচ্ছে। পাকিস্তান তারাও তো বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। আচ্ছা, বাংলাদেশ কি বুঝতে পারছে তারা ইন্টারন্যাশনাল শিখণ্ডীতে পরিণত হচ্ছে? পাকিস্তানের ওই মুসলিম লীগের নেতা কামরান, ঘটনা হচ্ছে এই তোমার সঙ্গে আছি তুমি এগিয়ে চলো, এটা শুনে যারা বিরাট উৎসাহিত হয়ে এগিয়েছেন তারা অনেকেই তাদের অভিজ্ঞতা থেকে জানেন, তারা যত এগিয়েছেন, যারা বলেছিলেন যে সঙ্গে আছেন, তারা ততই পিছিয়েছেন। একটা সময় পেছনে ঘুরে তাকিয়ে দেখেছেন পেছনে কেউ নেই, তারপর যা হবার তাই হয়েছে। ফলে এই যে পাকিস্তান বলছে বাংলাদেশের সঙ্গে রয়েছে, সেটা কার্যক্ষেত্রে কতটা থাকবে বা কতটা কাজে লাগবে সেটা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। কিন্তু যেটা কথা সেটা তো বলতেই হচ্ছে। সেটা হলো এই পাকিস্তান থেকে এই ধরনের বার্তাগুলো এখন ওই অপারেশন সিঁদুরের পরেও আসছে কেন? আসছে তার কারণ এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অঙ্গ। বাংলাদেশে যে ধর্মীয় মৌলবাদের এখন রমরমা চলছে, যে ভারত বিদ্বেষের রমরমা চলছে, যে অস্থিরতা চলছে, সেটাই এরা কায়েম রাখতে চায়। এসব শুনে বাংলাদেশে বসে যদি কেউ ভাবেন পাকিস্তান তো সঙ্গে আছে, বিরাট ব্যাপার, তাহলে আমরা এখন ইচ্ছে মতো রোজ ভাবতে পারবো, সে স্বপ্নে হলেও আর কি, এই ভারতের 7 সিস্টার দখল করে নিলাম, এই কলকাতা দখল করলাম, এরকম যা খুশি স্বপ্নে আপনি যা খুশি রাঁধুন না কেন, শুধু এইটুকুনি মাথায় রাখবেন নুন দেওয়ার আগে আর কি, যে অপারেশন সিঁদুরের সময় একটা পাকিস্তানি মিসাইলও ভারতের সীমানা টপকাতে পারেনি। ফলে পাকিস্তানের ওই মিসাইলগুলো যদি ভারতের দিকে তাক করা আছে, ওই কামরান যেরকম বলল, ওগুলো কিন্তু তাক করাই থাকবে। আর যদি বা ওড়ে, সেগুলো তাদের নিজেদের দেশের মধ্যেই পড়বে, এই সীমানা পার করতে পারবেন না। ফলে এই সমস্ত আওয়াজ যা পাকিস্তান থেকে আসছে, সেই সমস্ত আওয়াজ যে আসলে বাংলাদেশকে গাছে তোলার জন্য, সেটা বাংলাদেশের নেতা এবং ওই ধর্মান্ধ জনগণের মাথায় রাখা উচিত। এটাও মাথায় রাখা উচিত, ভারতের মিসাইলগুলো কিন্তু ওই সীমানা টিমানাকেও একটা মানে টানে না আর কি, মানে সেটা পাকিস্তান বুঝে গেছে। আর ওই পাকিস্তানের নেতারা তো জানে মার খেলে বাংলাদেশ খাবে, পাকিস্তানের কি, তারা তো তখন নিশ্চিন্তে ঘুমোবে।
পাকিস্তান কিন্তু ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। পাকিস্তানের নেতারা হুমকি দিচ্ছেন যে বাংলাদেশ কোনোভাবে বাংলাদেশকে যদি টার্গেট করা হয় তাহলে তারাও দেখে নেবেন, তারা মিসাইল ছুড়বেন। এ প্রসঙ্গে অপারেশন সিঁদুরের কথা মনে পড়ে যায়। অপারেশন সিঁদুরে পাকিস্তানের যে পর্যদস্ত অবস্থা হয়েছিল সে কথা কিন্তু অনেক আন্তর্জাতিক মিডিয়াও পরবর্তীকালে স্বীকার করেছে। ফলে পাকিস্তানের যে এই ভয়াবহ অবস্থা অপারেশন সিঁদুরে হয়েছিল সেই পাকিস্তান কিন্তু হুমকি দিচ্ছে আবার নতুন করে। এটা কিছুটা হতাশা, ফ্রাস্ট্রেশন এগুলো মিলিয়ে হচ্ছে। পাকিস্তান বলেছে বাংলাদেশকে সহযোগিতা করবে। আমি কোনোদিন এরকম ইন্টারন্যাশনাল ভিকারি ইউনিয়নের সম্বন্ধে শুনিনি। প্রথমবার পৃথিবীতে হয়তো এটা হতে চলেছে, যেখানে একটা দেশ যে গোটা পৃথিবীর কাছে হাত পেতে বেড়ায় সেই দেশটা একটা অন্য দেশকে অর্থনৈতিক এবং সাহায্য করবে, শুধু তাই না, তার সাথে অস্ত্রের সাহায্য করবে। তুরস্কের যে অস্ত্রগুলোকে পাকিস্তান হয়ে বাংলাদেশে ঢোকাবার প্ল্যান আছে সেই প্ল্যান সম্বন্ধে ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের সব রকম এজেন্সির তার ডিটেল খবর আছে। সুতরাং বাংলাদেশ যদি এরকম কোনো ড্রাস্টিক স্টেপ নেয় তার উত্তর কীভাবে দিতে হয় সেটা ভারতবর্ষ খুব ভালো মতনই জানে। আসলে পাকিস্তান হোক বা বাংলাদেশ, দুটো দেশই যে অকৃতজ্ঞ এবং নির্লজ্জ, বারবার মুখ পুড়লেও যে কারোরই শিক্ষা নাই, এটা সত্যি কথা বলতে কি নতুন কিছু না, আপনারাও জানেন। একটা ঘটনা বলি আপনাদের। ওই পাকিস্তানের অলিতে গলিতে তখন মোহাম্মদ রফির গান বাজছে। রফি তখন তুমুল জনপ্রিয়, 1965 সাল নাগাদ, এরকম একটা ঘটনা আর কি। তখন পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছিল যে মোহাম্মদ রফিকে বিরাট অঙ্কের টাকা সহ একটা বড় সড়ো সম্মান দেবে। প্রস্তাব এলো রফির কাছে। মোহাম্মদ রফি পাকিস্তানকে কি বললেন জানেন? বললেন যে দেশ আমার দেশের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করতে চায় তার থেকে কোনো সম্মান নেওয়ার প্রশ্নই ওঠে না। যে জিনিসটা মানে ওই পাকিস্তান বা হয়তো এখন বাংলাদেশের সঙ্গে ভারতের ফারাক, সেটা হচ্ছে এই জাতীয়তাবোধের। আজ মোহাম্মদ রফির জন্মদিনে ঘটনাটা কেন মনে করালাম জানেন তো? কারণ এই ঘটনাগুলোই বুঝিয়ে দেয় যে আমাদের জাতীয়তাবোধের মানে ব্যাপ্তিটা কতটা, গভীরতা কতটা। তাই বাংলাদেশ একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে যেতেই পারে, হিন্দু নিধনে নিজেদের ব্যস্ত রাখতেই পারে, ভারতীয়দের ধৈর্যের পরীক্ষাও নিতেই পারে, কিন্তু একটা সময় পর্যন্ত দেখুন বাংলাদেশকে কেন্দ্র করে দেশের নাগরিকদের মনে যে ধর্মীয় উত্তেজনা বা উন্মাদনা তৈরি হচ্ছে, সেই বাতাবরণে কিন্তু আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এসআইআর। ঘুরে ফিরে এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না। কারণ যারা ভারতের ক্ষতি চায়, যারা ভারতের পতাকাকে অসম্মান করতে চায়, তাদের অনেকগুলো স্ট্র্যাটেজির মধ্যে একটা হচ্ছে ভারতের ভোটার তালিকায় নিশ্চিন্তে লুকিয়ে থাকা, তলায় তলায় শীত কাটা। এটা মেনে নেওয়া সম্ভব নয়। মোদ্দা কথা, আমাদের টাকায় এরা খাবে, পড়বে, আবার সময় মতো আমাদেরই সর্বনাশ করবে, এটা চলতে পারে না। তাই ভোটার তালিকাটা ঝাড়াই বাছাই করাটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেটা করতে গিয়ে ছিনিমিনি খেলাটাও কি ঠিক হচ্ছে? বোধহয় না। এতে তো অনেকটা মানে দেখুন, এটা সাধারণ মানুষের কিন্তু জীবন মরণের সমস্যা। একটা মানুষ তার ভোটাধিকার আসলে তার নাগরিকত্বের প্রমাণ, সেই প্রমাণটা তার হাতে থাকছে কি না এটা নিয়ে অসংখ্য মানুষ এখন অনিশ্চয়তায় ভুগছেন। তাদের মনের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করছে, বিশেষ করে ওই বাংলাদেশের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে, এবং যখন তারা জানেন প্রেক্ষাপটটা কি, কেন এই এসআইআরটা এত বেশি গুরুত্বপূর্ণ ওই বাংলাদেশিদের ছেঁকে বার করে দেওয়ার জন্য। এবার এই সময় তাদের যদি আরও বেশি যে ছাঁকনির মাধ্যমে ছেঁকে আমাদের বেনো জল বাদ দেওয়া হবে ভোটার তালিকার থেকে, সেই ছাঁকনিটা নিয়েই মনের মধ্যে সংশয় তৈরি হয়, তাহলে তারা কতটা অনিশ্চয়তায় ভুগবেন বুঝতে পারছেন? এটা তো অনেকটা ওই হাতুড়ে ডাক্তারের হাতে জীবন ছেড়ে দেওয়ার মতো ঘটনা। বাঁচার জন্য রোগী ডাক্তারের কাছে যাবে, অথচ গিয়ে কি হবে বুঝতে পারছেন? রোগ সারার বদলে সেখানে তো মরার ভয়টা বেশি। আর এই ভয়টাকেই হাতিয়ার করেছে তৃণমূল। কমিশন বলেছে প্রত্যেক দিন গড়ে এখন তো শুনানি শুরু হবে,
এক একটা টেবিলে সর্বোচ্চ 150 জনের শুনানি হবে। এইখান থেকেই আমাদের দুশ্চিন্তা শুরু। মানে গড়ে একজনের জন্য শুনানিতে বরাদ্দ থাকতে পারে খুব বেশি হলে 3-4 মিনিট। তৃণমূল বলছে এই তাড়াহুড়োতেই বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। মানে একটা পাল্টা চাপ। এই চাপ সামলানোটাই এখন কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ এই চাপে শুধু যে তৃণমূল রয়েছে এরকম তো নয়, সাধারণ মানুষের অনিশ্চয়তা, তাদের মনের আশঙ্কা, এগুলো তো যোগ হচ্ছে। কত দিক সামলাতে পারবে? দেখুন, এতদিন এই বিএলওদের আন্দোলনের চাপ, আত্মহত্যার চাপ, রাজনীতির চাপ, এ সমস্তই সামলাতে হচ্ছে কমিশনকে। এবার আসল চ্যালেঞ্জটা শুরু হয়েছে। আসল চ্যালেঞ্জ শুনানি, যা আসলে সুনামির মতো ধেয়ে আসছে এই কমিশনের দিকে। প্রতিদিনে 150-200 লোকের শুনানি করা কোনো বিএলওর পক্ষে সম্ভব না, এবং ওই অসভ্য প্র্যাকটিসের ফলে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার আশঙ্কা, যেটা প্রথম দিন থেকে আমরা করছি, আজও সেই আশঙ্কাটাই আবার নতুন করে সামনে আসছে। অসম্ভব কেন? 7 কোটি মানুষের এসআইআর যদি করা সম্ভব হয়, তাহলে শুনানি কেন করা অসম্ভব হবে? যারা করছেন তারা ভেবেচিন্তে করছেন। কি করা সম্ভব আর কি করা অসম্ভব নির্বাচন কমিশন জানে। আমাদের একটাই বক্তব্য যে কোনো বৈধ ভোটারকে তার ভোটের অধিকার থেকে ক্ষমতাচ্যুত করা চলবে না। হবে, সব হবে, আধুনিক প্রযুক্তিতে সব হবে। বিহারেও হয়েছে, এখানেও হবে, বাকি 11টা প্রদেশেও হচ্ছে। এটা কোনো 150 যে আছে ম্যাক্সিমাম লিমিট বলা হয়েছে। ওর যদি অল্প হবে, ডিপেন্ডস অন হিয়ারিং কিরকম হচ্ছে না হচ্ছে, কোন ইয়ারও কত ডিসপোজ করতে পারবে একবারে। ওটা হতে পারে 70-80 হতে পারে, 100 হতে পারে, 120 হতে পারে, 150 থেকে বেশি হবে না। দেখুন, ব্যাখ্যা তো সবাই নিজের মতো করে দিচ্ছেন। নিশ্চিন্ত কি হওয়া যাচ্ছে? কেন বলছি? কারণ ভাতের একটা চাল টিপলেই তো বোঝা যায় যে পরিস্থিতিটা কীরকম, গোটা হাঁড়িটা সেদ্ধ হয়েছে কিনা। মানে ধরুন বারাসাতে শুনানি হবে 27শে ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি, মানে ছুটির দিন বাদে 33 দিন সময় হাতে মোট। বারাসাতে নো ম্যাপিং কত? 33,000, মানে যাদের শুনানি করতে হবে। মানে এক দিনে 1,000 মানুষের শুনানি করতেই হবে। এবার শুনানিতে টেবিল মোট কতগুলো থাকছে? 11টা। এবার 11টা টেবিলে এক দিন যদি 1000 লোক তাদের শুনানি করতে হয়, মানে প্রতিটা টেবিলে এক দিনে ওই 100 থেকে 150 মানুষের শুনানি হবে। দিনে টানা 10 ঘন্টা শুনানি হলেও একজনের বরাদ্দ কত দাঁড়াবে? ওই যেটা বলছিলাম, 3 থেকে 4 মিনিট। যতই আধুনিক প্রযুক্তি হোক, আরে কাগজপত্র কিছু তো দিতে হবে, তাই তো প্রমাণ করতে হবে, বলতে দিতে হবে কেন তাদের সমস্যা হচ্ছে। সে আধুনিক প্রযুক্তিটা ভোটাররা নিয়ে কিন্তু বসে নেই। এবার বুঝতে পারছেন শুনানিতে কেন সুনামির আশঙ্কা? এবার খেয়াল করুন, প্রথমত একই দিনে 1000 লোক এক জায়গায় জড়ো হবেন, একসঙ্গে সবার শুনানি হবে না, তাই দীর্ঘ অপেক্ষার সম্ভাবনা থাকছে। অপেক্ষার পর একজন রুমে ঢুকবেন, নির্দিষ্ট টেবিলের সামনে দাঁড়াবেন, আধিকারিককে নিজের কাছে থাকা নো ম্যাপিংয়ের তালিকার সঙ্গে ওই যা আছে আর কি, উক্ত ব্যক্তি যিনি আসেন তার কাগজপত্র চাইতে হবে, সেগুলো মেলাতে হবে। এবার 11টা পরিচয়পত্রের মধ্যে যা চাওয়া হবে সেগুলো দিতে হবে, সেগুলো ঠিক কিনা, সেগুলো মিলল কিনা, এটা আধিকারিক যাচাই করবেন। এবার কারা যাচাই করবেন, এখানে একটা ব্যাপার আছে। কারা করবেন জানেন? যারা এতদিন এই সিস্টেমটার মধ্যেই ছিলেন না। আজ নজরুল মঞ্চে সেই কাজের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রশিক্ষণ হয়েছে। এরপরেও আরেকটা ধাপ আছে। ওই শুনানিতে সবারই যে মনোপুত হবে বিষয়টা, মানে ভোটারদের, এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এমনিতে তো অযৌক্তিক বিভিন্ন জিনিস আপনারা সারাক্ষণ দেখেই আসছেন। এবার ওখানেও যে কেউ অযৌক্তিক কোনো দাবি তুলবেন না বা গায়ের জোরে নিজেকে সঠিক প্রমাণ করতে চাইবেন না, তারা তো কোনো গ্যারান্টি নেই। এবার নিজের বক্তব্যটা মনোমতো হচ্ছে না, মানে পরিস্থিতিটা মনোমতো হচ্ছে না, তার বক্তব্যটা ওখানে যিনি শুনানিতে রয়েছেন তিনি বুঝতে পারছেন না, এটা মনে হলে কারোর মাথা গরমও হয়ে যেতে পারে। অত লোক একসঙ্গে একই রকম উৎকণ্ঠা নিয়ে, এবং তার মধ্যে যদি গণ্ডগোল হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না বা ওখানে একটা ওরকম উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হবে না, এটাও কি গ্যারান্টি দিয়ে বলা যায়? সেগুলো তো ঠান্ডা করতে হবে। এবার আপনারা বলুন তো, যা বললাম
সেটাতে কতক্ষণ সময় যেতে পারে, এইটাই হচ্ছে মুশকিল। এবার এর সঙ্গে ধরুন এই টেনশনটা এবং হেনস্থাটা, কত লোক কাজ কামাই করে আর্থিক ক্ষতি করে যাবেন শুনানিতে যাওয়া, বেশিরভাগই কিন্তু ওই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছেন, এদের অনেকেরই একটা দিন ওখানে থাকা মানে সেই দিনের হয়তো রোজগারটা গেল আর কি। এবার এর সঙ্গে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো আতঙ্ক, তার বাস্তবতা থাক না থাক, সবার মাথা এই এত কিছুর মধ্যে শান্ত মতো কাজ কি করতে পারবে বলুন তো? এবং সব থেকে বড় কথা, এই পরিস্থিতিতে রাজ্য সরকার যে মন খুলে সহযোগিতা করবে তার কোনো গ্যারান্টি আছে? এবার এই গোটা প্রক্রিয়াটায় যদি নাগরিকদের একাংশ প্রবল উত্তেজিত হয়ে যান এবং সেটাতে যদি ঘি ঢালে রাজনীতি, তাহলে ওই কমিশনকে কতটা আগুনের তাপ পোহাতে হবে বুঝতে পারছেন? ধরলেন আমরা তো কাজের ছেলে, এবার কাজ কাম ছেড়ে আবার এটার পিছনে আবার দৌড়াদৌড়ি করতে, একবার দৌড়াদৌড়ি করেছি, খাটাখাটনি করেছি, আবার আমাদেরকে জমা দিতে বলছে নতুন করে। এবারে আমরা আবার কোথা পাবো নতুন করে? আমরা কোথাও দৌড়ে বেড়াবো? আমরা তো এখানকারই বাসিন্দা। আবার 2বার করে 3বার করে যদি ডকুমেন্ট চাই তাহলে আমরা কোথায় পাই? 2002 সালে সে প্রমাণ দিয়েছি, সব কিছু দিয়েছি, তা সত্যি কাগজ ঘুরে এসছে। এটা কাগজ ঘুরে এসছে। এবারে আমার ছেলেরা তো লেবার কেটে খাই, একদিন কামা হলে আমাদের কত কষ্ট। হাসপাতালে সার্টিফিকেট নিয়ে, জন্ম সার্টিফিকেট দিয়ে বলে জাল, তাহলে আমার সার্টিফিকেট আবার হাসপাতাল থেকে না আবার আমরা মিউনিসিপালিটিতে করেছি, তাও বলছে ওটা জাল। বুঝতেই পারছেন এসআইআর এর শুনানি যে হয়রানি মুক্ত হবে এরকম নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে যারা দুরু বুকে এই শুনানিতে গিয়ে লাইন দেবেন তাদের জন্য একটু টেনশন থাকছে। তারপর আবার চোখের সামনে দেখছেন যে বাংলাদেশে হিন্দু নিধনের কি ভয়ঙ্কর ছবি, ওটাই তো ঘরে বাইরে সংকট হয়ে গেছে। না আপনার আমার মতো যাদের এদেশের নাগরিকত্বের প্রমাণ আছে তাদের জন্যে তো নয়, কিন্তু অনেকেই এই উভয় সংকটটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এবং তাদের মধ্যে সব থেকে বেশি হয়তো পাচ্ছেন এদেশের মতুয়ারা। সংখ্যালঘু হিসেবে দুর্বিষহ অত্যাচারের শিকার হয়েই তো তারা বাংলাদেশ ছেড়েছিলেন, আর এদেশে এখন এসআইআরের ছাঁকনিতে পড়েছেন। এই ছাঁকনি পেরিয়ে তারা কি করে থাকবেন এদেশে? এই মরণবাচন প্রশ্নটাই তো এই মতুয়া সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তার ফলে তারা রীতিমতো বিভ্রান্ত হয়ে গেছে। এই বিভ্রান্তি থেকেই তো তাদের বাঁচাতে কখনো বিজেপি কখনো তৃণমূল তারা হাত বাড়িয়ে দিচ্ছে। তারাও তাদের সাধ্য মতো খড়কুটো আঁকড়ে ধরার মতো যেটা সামনে পাচ্ছেন সেই হাত ধরে ফেলছে। কিন্তু সমস্যা সমাধান হয়ে গেছে, সমাধানের পথ অ্যাটলিস্ট খুঁজে পেয়েছেন, এরকম গ্যারান্টি তো কেউই বলতে পারছেন না। এবার দেখুন অশান্ত বাংলাদেশ থেকে যে সমস্ত ছবি, যে সমস্ত খবর আসছে সেগুলো তো মতুয়াদের রক্তচাপ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ তাদের তো এখন মনে হচ্ছে যদি কোনোভাবে তারা এই ছাকরিতে আটকে যান তাহলে তো আবার ওই অগ্নিকুণ্ডে গিয়ে পড়তে হবে। যে নির্যাতন থেকে বাঁচতে ওখান থেকে পালিয়ে এসছেন তাদের তো আবার ওই খেয়ে ফেরত যেতে হতে পারে, এই রকম একটা আশঙ্কা মনের মধ্যে তৈরি হয়েছে। মানে এসআইআর নিয়ে তারা যতটা ভয় পেয়েছিলেন, অশান্ত বাংলার ছবি তাদের সেই ভয়টাই চরমে পৌঁছে দিয়েছে এবং যার জেরে এই বিভ্রান্ত দুটো দল যদি সামনাসামনি মুখোমুখি হয় না তখন যুক্তি কাজ করে না এবং সেই জন্যই তো মতুয়াগড়ে গৃহযুদ্ধটা একটা চরম আকার নিয়েছে। দু দল, একদল বিজেপি সমর্থক, একদল তৃণমূল সমর্থক, তারা মুখোমুখি হয়েছেন এবং নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছেন। মজার ব্যাপার কি জানেন, বিষয়টা গৃহযুদ্ধ যতই বলুন আসলে তো অসহায় একদল মানুষের মনের ভেতরের আতঙ্কের বহিঃপ্রকাশ। মতুয়াগড়ে গৃহযুদ্ধ, মমতা বালা ঠাকুরের অনুগামী বনাম শান্তনু ঠাকুরের অনুগামীদের মারামারি। শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও কর্মসূচিতে রণক্ষেত্র ঠাকুরনগর। কিল, চর, ঘুষি, মাটিতে ফেলে মার, কিছুই বাদ গেল না।
এসআইআর আবহে ঠাকুরনগরের ক্যাম্প থেকে মতুয়া কার্ড ও ধর্মীয় শংসাপত্র বিলি করা হয়েছে। তার সঙ্গে জড়িয়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ। সিএএতে নাগরিকত্ব চেয়ে যারা আবেদন করেছেন, এসআইআরে তাদের নাম ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে মতুয়া সমাজ। নাম বাদ পড়ার আশঙ্কায় ভুগছেন অনেকেই। এরই মাঝে শান্তনু ঠাকুরের মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? শান্তনুর মন্তব্যের প্রতিবাদে বুধবার তার বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়েছিলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অনুগামীরা। বনগাঁর বিজেপি সাংসদের বাড়ির দিকে মমতা বালার অনুগামীরা যেতেই সংঘর্ষ বেঁধে যায়। মমতা ঠাকুরের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কিছু দুষ্কৃতীদের নিয়ে বাবা শান্তনু ঠাকুরের উপর হামলা করতে এসেছিল। আমরা তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি। শান্তনু ঠাকুরের রোহিঙ্গা বাহিনী গুন্ডা, পোষা গুন্ডা, যাদেরকে টাকা দিয়ে শান্তনু ঠাকুর পুষে রেখেছে, ভাড়া করে নিয়ে আসছে, আজকের মতুয়াদের গায়ে হাত দিয়েছে। শান্তনু ঠাকুরের অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। পাল্টা জবাব দিয়েছেন মমতা বালা ঠাকুরও। আমার যে ঘরের সামনে, সেখানে কিছু হুলিগান এসে অকথ্য ভাষায় গালাগালি এবং প্লাকার্ড নিয়ে এসে তারা দাঁড়িয়ে হুলুস্থুলু এখানে একটা পরিস্থিতি তৈরি করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এসে আমার বাড়ির উপরে হামলা। ধিক্কার জানাই আমরা যে আজকে শান্তনু ঠাকুর যে মতোদের গায়ে হাত দিয়েছে, জবাবরাও আগামীতে মতোরাই দেবে। বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বেও দুদিন আগেই ভাই শান্তনু ঠাকুরের সঙ্গে প্রকাশ্যে কথা কাটাকাটিতে জড়ান সুব্রত ঠাকুর। আর এবার ঠাকুর বাড়িতে কাজিয়া গড়ালো হাতাহাতি মারামারিতে। এবার দেখুন মতুয়াদের নাগরিকত্ব নিয়ে সমস্যার সমাধানটা কোন পথে। এটা নিয়ে তৃণমূল বিজেপি দুই রাস্তায় যে হাঁটছে, তার সাক্ষী হয়ে থাকছে কে? এই ঠাকুর বাড়ি। মাঝখান থেকে নিজেদের মধ্যে যারা এইভাবে যুযুধান হয়ে পড়ছেন, হাতাহাতি মারামারিতে জড়াচ্ছেন, তারা যে আসলে এই রাজনীতির বোড়ে হয়ে গেছেন, সেটা কি তারা টের পাচ্ছেন? অথচ দুপক্ষেরই সমাধান সূত্র খোঁজার চেষ্টাটা, সেটা কিন্তু একটাই, সবাই একটাই সমাধান খুঁজতে চেষ্টা করছেন এবং দুপক্ষেরই সমস্যা সেটাও এক। অথচ তারাই নিজেদের মধ্যে মারপিট করে মরছেন। এই যুযুধান দুই শিবিরের আলাদা আলাদা কর্মসূচি, সেটাও তো এই ঠাকুর বাড়িকে ঘিরেই পরিচালিত হয়েছে। দেখুন, এসআইআরের আগেই সিএতে আবেদন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিল বিজেপি, যার জন্য ধর্মীয় শংসাপত্র দিতে ঠাকুর বাড়িতে ক্যাম্প করেছিলেন শান্তনু শিবির। আর নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে অনুগামীদের নিয়ে অনশনে বসেছিলেন মমতা বালা ঠাকুর। কিন্তু সেই সময়ও ওই ঠাকুর বাড়িতে সরাসরি হাতাহাতি হওয়ার ঘটনা ঘটেনি। এবার কেন হলো বুঝতেই পারছেন তো। এই বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে হিংসা হচ্ছে, সেটা এদের মনে আতঙ্ক বাড়িয়েছে, একটা উৎকণ্ঠা বাড়িয়েছে। আর এসআইআরের শুনানি ঘিরে টেনশন বেড়েছে। এই জোড়া চাপের মাঝে সেই অঘটনটাই ঘটে গেছে। তবে কোন পথে সমাধান? মারপিট হয়েছে। দু দল তারা দুটো রাজনৈতিক স্বার্থসিদ্ধির পথে এগোনোর চেষ্টা করেছে, কিন্তু যে মানুষগুলো মারপিট করলেন, তাদের যে কোন পথে সমাধান মিলবে সেই দিশা কিন্তু অন্তত এই মারপিটে মেলেনি। এটাই হচ্ছে সব থেকে বড় মজার কথা।